মধ্যে ভ্যাকসিনের আওতায় আসছে প্রায় 5 কোটি মানুষ। করোনায় আরও 32 জনের মৃত্যু। বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার 3 জন রিমান্ডে, বিচার দাবিতে সমাবেশ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনো বিচারাধীন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, মন্তব্য আওয়ামী লীগের। অর্থ পাচারে জড়িত দ্বৈত পাসপোর্টধারী ও নাগরিকদের তালিকা চায় হাইকোর্ট, 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ। সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ, সিফাত ও শিপ্রাকে অব্যাহতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অক্সফোর্ডের 3 কোটি ডোজ ছাড়াও কোভ্যাক্স উদ্যোগের টিকা পাবে বাংলাদেশ। এই টিকা দেশে আসবে আগামী বছরের মে-জুন মাস নাগাদ। আর ডোজ সংখ্যা হবে অন্তত 6 কোটি 80 লাখ। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব বিষয়ে অবহিত করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এই টিকা কার্যক্রম পরিচালনায় এখন পর্যন্ত ইপিআই এর জনবল ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব বিষয় আলোচিত হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষ নাগাদ। এর পরপরই গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে কোভ্যাক্সের টিকা আসবে বাংলাদেশে। পাবে অন্যান্য দেশের মতোই জনগোষ্ঠীর 20%। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাকসিন বিষয়ে প্রস্তুতির সবকিছু গুরুত্বের সাথে আলোচিত হয়। গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। ভ্যাকসিনের কথা বলছেন যে আশা করা যায় জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব, এবং এই জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। ইপিআই এর যে একটা ব্যাপক কার্যক্রম আছে সেই চেনটাকে মেইনলি ইউজ করতে চাচ্ছেন, বিভিন্ন হাসপাতালগুলি ইউজ করতে চাচ্ছেন এবং প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলি ইউজ করতে চাচ্ছেন। ইপিআই এর স্ট্রাকচারটা যেভাবে আমরা ইপিআই ভ্যাকসিন দেই সেইভাবে ভ্যাকসিনটাকে আমরা ওনারা আমাদের হেলথ মিনিস্ট্রি বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটাই করা হচ্ছে। জানান ভ্যাকসিনের সাথে মাস্ক ব্যবহারেরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভ্যাক্সের মাধ্যমে যেটা আসবে সেটা আজকে বললেন যে মে-জুন মাসের মধ্যে আরও 4 কোটি ইনশাল্লাহ চলে আসে। 1.5 কোটি আর 4 কোটি যদি আসে 5.5 কোটির হিসাব দিচ্ছেন না, উনি 3 কোটি মানুষের জন্য বলছেন, 20% বলছেন যে দুইটা মিলে আমাদের 20% হয়ে যাবে, তার মানে 3 কোটি মানুষের জন্য বলছেন। বৈঠকে কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ও মানব স্বাস্থ্যের নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালার অনুমোদন দেওয়া হয়। উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করা প্রয়োজন, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, দেশ এবং যারা আমাদের এখান থেকে ক্রয় করে তারাও বারবার আমাদেরকে এই বিষয়ে তাগিদ দিচ্ছে। এছাড়া একাদশ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিগত অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা প্রসঙ্গ। দেশে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 55,177 জন। কমেছে দৈনিক সংক্রমণ হার। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 60 ঊর্ধ্ব 21 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,312। শনাক্তের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে সুস্থতার সংখ্যা 4,39,000-এর বেশি। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় 27তম অবস্থানে এখন বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 160টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,369। এর মধ্যে 1,470 জনের শরীরে কোভিড-19-এর উপস্থিতি পাওয়া গেছে। মোট শনাক্ত 5,02,183। নতুন 2,167 জন সহ সুস্থ হয়েছে 4,39,694 জন। দেশের দৈনিক সংক্রমণ হার 9.38%। এ পর্যন্ত সংক্রমণ হার 16.24% এবং সুস্থতার হার 87.56%। করোনায় মৃত্যু হার 1.46%।
করোনায় প্রতি 10 লাখে শনাক্ত ২,৯৪৮.৭০, সুস্থতার সংখ্যা ২,৫৮১.৭৮ এবং মারা যাচ্ছেন ৪২.৯৩। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, এ পর্যন্ত ৩,৯৯৬ জন। কম মৃত্যুর তালিকায় ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১৫৯ জন। ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুহার বেশি, এ পর্যন্ত মারা গেছে ৩,৯৬৯ জন। পুরুষ মৃত্যুর হার সবচেয়ে বেশি ৭৬.২৪% এবং নারীর মৃত্যুহার ২৩.৭৬%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩০,৯১,৩৪৯। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান সহ ৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এই রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে নাগরিক পরিষদ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সোমবার সকালে ভাস্কর্য ভাঙচুর মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান ও তার 2 সহযোগী সবুজ হোসেন এবং হৃদয় আহমেদকে আদালতে তোলা হয়। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীদের দাবি প্রকৃত ঘটনা আড়াল করতে মাননীয় আদালত উভয় পক্ষকে শুনেছেন, শুনে আসামিদের প্রত্যেক আসামিরই রিমান্ড আবেদন 72 ঘন্টা মঞ্জুর করেছেন। আমরা এতে খুশি। 3 জন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, তারা কোনো অবস্থায় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না। এদেরকে অন্যায়ভাবে পুলিশ প্রশাসন তাদেরকে ধরে নিয়ে এসে এই মামলায় সম্পৃক্ত করেছে। এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিপ্লবী বাঘা যতীনের বাস্তুভিটায় সমাবেশ করেছে স্থানীয় নাগরিক পরিষদ। এতে আওয়ামী লীগের সাংসদ সহ সুধীজনরা অংশ নেন। ইন্ধনজাত যারা, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এর সঠিক তদন্ত হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। গত বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপিল বিভাগে বিচারাধীন। রিভিউয়ের রায়ের পরে সিদ্ধান্ত বলা যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসৎ আচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান 42 বিশিষ্ট নাগরিক। সোমবার এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলবৎ আছে কিনা জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্টের অবকাশ ছুটির পর ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে। এখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই। গভর্নমেন্ট করেছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্য করেছিল, অন্য ব্যবস্থা প্রবর্তন করেছিল 72 সংবিধানটা। কিন্তু সুপ্রিম কোর্টে এটা রায়ের মাধ্যমে ওনারা বলছেন এটা অবৈধ, ওটা ফেরত যেতে হবে। কিন্তু এখন তো আবার রিভিউ আছে, রিভিউর তো এখনো বিচারাধীন। তাহলে তো যে ওনারা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলছেন সেটা তো এখন নাই। সব দিক থেকে ব্যর্থ বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আর ধর্মের আড়ালে যে অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। এতে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন অর্থনীতি সহ সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে, তখনও দেশবিরোধী অপশক্তি অস্থিতিশীলতার চেষ্টা করছে। ধর্ম ব্যবসায়ীদেরকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশে পট পরিবর্তন করতে চায়। এই অপশক্তি বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবার সময় এসেছে। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব এবং বঙ্গবন্ধু আমাদের সংবিধান, এই 3টা বিষয়ে কোনো আপোষ কারোর সঙ্গে করা যাবে না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘরোয়া সংকটে ভোগা বিএনপি এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের এই অপচেষ্টাও হালে
পানি পাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, যারা দলের কমিটি নিয়ে বাণিজ্য করে তারা ক্ষমতায় গেলে দেশ নিয়েও বাণিজ্য করবে। বিএনপিতে জেলা পর্যায়ে কমিটি করার সময় কমিটি বাণিজ্য হচ্ছে, তারা যদি দেশের দায়িত্ব পায় তাহলে দেশটাই তো তারা বাণিজ্যের জন্য বিক্রি করে দিতে পারে। এদের হাতে দলও নিরাপদ নয়, দেশও নিরাপদ নয়। সরকার এবং দল এবং প্রগতিশীল সকল শক্তির সহযোগিতা নিয়ে গ্রাম বাংলায় ছড়িয়ে দেওয়া হোক। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার ও দুর্নীতির সাথে জড়িত দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্টধারী বাংলাদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। 28 ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। সম্প্রতি অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে বিদেশে বাড়ি নির্মাণ ও কেনার বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সোমবার সেই সব বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে এবং যারা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঘন ঘন আসা যাওয়া করেছেন তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী, এই বিমানবন্দর দিয়ে বিদেশে যারা আসা যাওয়া করতেছে ডুয়েল পাসপোর্ট এবং ডুয়েল সিটিজেনশিপ নিয়ে 28 ফেব্রুয়ারির মধ্যে তাদের এই নাম ঠিকানাগুলো জানাতে বলা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে প্রতিরোধ করা যাচ্ছে না। এই কোন কোন সংস্থা এই সব নিয়ে কাজ করে তাদের কাছে বিশদ জানতে চেয়েছে। এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে সরকারের 5টি সংস্থা অর্থ পাচারকারীদের তালিকা দেয়। আদালত অসন্তুষ্টি প্রকাশ করে গত 17 ডিসেম্বর বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে দেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সাথে পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিফাত ও শিপ্রাকে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। প্রায় 4 মাস পর তদন্ত শেষে টেকনাফের আলোচিত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, চার্জশিট গ্রহণ করেছে আদালত। এ মামলার পলাতক আসামি এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালত টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলা থেকে সিফাত ও শিপ্রাকে অব্যাহতি দিয়েছেন। 15 জনের মধ্যে একজন আসামি পলাতক ছিল। সে পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অ্যান্ড পিএনডি জারি করা হয়েছে। সেইটাই রিটার্ন হলে পরবর্তীতে সেটা মাননীয় আদালত এটা পত্রিকায় প্রকাশ করে ফাইলপত্র রেডি করে বিচারের জন্য ট্রায়ালের জন্য ফাইল মাননীয় দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেবে। শুনানি শেষে এই মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত অ্যাকসেপ্ট করেছে। সাথে সাথে টেকনাফ থানায় পুলিশের করা 2টা মামলা ছিল। এই মামলাগুলো তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। গত 31 জুলাই রাতে টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ মামলায় গ্রেপ্তার 14 আসামির মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া 12 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রত্না জামান, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন ব্যাহত, রংপুরে বৃদ্ধের মৃত্যু। নতুন বই সংগ্রহ করেছে স্কুলগুলো, ডিসেম্বরের মধ্যেই সব বই পাবার আশা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুরের ঠান্ডায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এই বৃদ্ধ প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে নির্ঘুম রাত কাটছে চরাঞ্চলের মানুষের। পঞ্চগড়ে প্রতিদিন কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। গত 4 দিনে তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে। কখনো মৃদু, কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলায়। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও তীব্র করে তুলেছে। বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলা নীলফামারীতে। সরকারিভাবে জেলায় 29,500 কম্বল এবং আরও ক্রয়ের জন্য নগদ 36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে গরম পোশাকের দোকানগুলোতে। উত্তরের জনপদ গাইবান্ধায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। কৃষিতে পড়েছে প্রভাব। অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভুট্টা সহ শীতকালীন মৌসুমি শাকসবজি। সকল ধরনের শাকসবজির উপর বিরূপ প্রভাব পড়ছে। ঠান্ডার দাপটে বিপর্যস্ত সীমান্তবর্তী লালমনিরহাটের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে চরাঞ্চলে মানুষ বেশ বিপাকে। ঠান্ডার কারণে গবাদি পশু পালনেও হিমশিম খেতে হচ্ছে তাদের। দুপুরে আগুন পোয়াতে যায়, কাজকর্ম কখন কি খাই, কিভাবে চলাফেরা করি। ঠান্ডাতে ঘরটি বেরোবে না, কামাই তো করা লাগে, কি খাই। বুড়া মানুষ আমরা কাজ কামাইতে কিছু করবাই না। খুলনায় শীত যত বাড়ছে ততই বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া সহ নানা রোগ। আক্রান্ত বেশি হচ্ছে শিশুরা। প্রায় 30 থেকে 40% রোগী শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়ে আসছে। বলছে বুকে নিউমোনিয়া হয়েছে, পাতলা পায়খানা করতেছে। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত কারণে রোগীদের ভিড়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 72 সালের পর থেকে সীমান্তে এখন পর্যন্ত 1510 জনকে গুলি করে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই হত্যা বন্ধ করতে পারেনি সরকার। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে কালো ব্যাজ, কালো পোশাক ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছেন তারা। তিস্তার ন্যায্য হিস্সা না পেয়ে ফেনী নদীর পানি ভারতকে দেওয়ারও সমালোচনা করেন তিনি। বলেন, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি হওয়া উচিত পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, অন্যথায় স্বাধীনতা বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। তাছাড়া পক্ষপাতমূলক নির্বাচন পরিচালনা করায় ইসির নিন্দা জানান মির্জা ফখরুল। 72 সাল থেকে এখন পর্যন্ত 1510 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে 2008 সাল থেকে আজ পর্যন্ত 439 জন। কোন বাংলাদেশের স্বার্থে আপনারা আজকে সীমান্তে হত্যা সম্পর্কে কোনো রকমই কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না? দেশের নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের সভা শেষে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে শতকরা 10% ভোট পড়ায় প্রমাণ হয় নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। এইচএসসি পাশ করে চিকিৎসকের সহকারী, হাতে কলমে দাঁতের চিকিৎসাবিদ্যা রপ্ত করে নিজেকে বিডিএস ডেন্টাল সার্জন দাবি করেন ভুয়া চিকিৎসক নুরুল সাফা। জাল সার্টিফিকেট ব্যবহার করে দীর্ঘদিন ধরে শান্তিনগরে ওরাল ভিউ ডেন্টাল চেম্বারে চিকিৎসা দিচ্ছেন। র্যাবের অভিযানে ধরা পড়েন এই ভুয়া চিকিৎসক। 2 বছরের কারাদণ্ড ও চেম্বার সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট।
শান্তিনগর বাজারের কাছে আমিনবাগ মার্কেটের 2 তলায় ওরাল ভিউ ডেন্টাল প্রায় 8-10 বছর ধরে চলছে। ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি বা বিডিএস ডিগ্রি ছাড়াই প্রতিদিন বিকেলে এখানে রোগী দেখেন কথিত চিকিৎসক নুরুল সাফা। দাঁত তুলতে 500 টাকা, রুট ক্যানেল 2000 টাকা, ফিলিং করতে 500 টাকা এবং স্কেলিং করতে নেন 200 টাকা। বিডিএস সেটা বিডিএস শেষ হয়েছে কিন্তু সেটার অনুমোদন নেই। আর্জেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাকচুয়ালি ভুলক্রমে ইউজ করা হয়েছে, সেটা তো অবশ্যই অপরাধ। মালিবাগ আনারকলি মার্কেটও রয়েছে ভুয়া এই সার্জনের আরও একটি চেম্বার। প্রতারক এই চিকিৎসক একটি ডেন্টাল কলেজের জাল সার্টিফিকেট এবং একজন বিডিএস চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেন রোগীদের আস্থায় আনতে। ডেন্টাল চিকিৎসা করার মতো বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইন অনুযায়ী কোনো প্রকার আপনার ডিগ্রি বা কোনো প্রকার প্রশিক্ষণ বা সনদ নাই, তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। ডেন্টাল ক্লিনিকে যেসব সামগ্রী এবং যে সকল ওষুধ থাকা দরকার এগুলো আমরা তার এখানে পাইনি, এবং যে ধরনের সংক্রামক নিরোধক যে ব্যবস্থা থাকা দরকার এগুলো তার এখানে নাই। এটা আসলে কোনো ডেন্টাল ক্লিনিক হিসেবে স্বীকৃতি এবং এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো স্বীকৃতি নাই। এই ধরনের ভুয়া চিকিৎসক ও চেম্বারের বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে র্যাব। এটা একটা জাল সার্টিফিকেট। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে থানা শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ করছে স্কুলগুলো। একদিনে সব শ্রেণীর বই না পেলেও ডিসেম্বরের মধ্যেই সব বই পাওয়ার আশা করছেন শিক্ষকরা। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, বই আসা মাত্রই স্কুলের প্রতিনিধিদের ডেকে দিয়ে দেয়া হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। থানা শিক্ষা অফিসের গুদামে থরে থরে সাজানো নতুন বই। বিভিন্ন স্কুলের শিক্ষক অপেক্ষা করছেন বই সংগ্রহ করার জন্য। শিক্ষা অফিসের কর্মী ও শিক্ষক সকলেই ব্যস্ত। বই পেলেই তোলা হচ্ছে ট্রাকে, কেউ ট্রাকের অপেক্ষায় আছেন। নতুন বই চলে যাচ্ছে বিভিন্ন স্কুলে। বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা বলছেন, করোনার কারণে একটু দেরিতেই বই সংগ্রহ করতে হচ্ছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান তারা। 6 থেকে 9 পর্যন্ত বই সংগ্রহ করতে আসছি, তবে আজকে 6 এবং 8 এর বই পেয়েছে। এখান থেকে বই নিব 2 দিনে, একদিনে নেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলছে গোডাউনের কিছুটা সংকলন আছে। শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে বেশিরভাগ বিষয়ের বই স্কুলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। যথাসময়ে তারা বই পাবে, আমরাও তাদের প্রেস আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আর আমরাও তাদেরকে বলছি যে তারাও যথাসময়ে ইনশাল্লাহ বই পেয়ে যাবে। এবার বইয়ের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। প্রায় পুরোটা সময়ই করোনার ঘেরাটপে বন্দী ছিল সাংস্কৃতিক অঙ্গন। উন্মুক্ত স্থানে ছিল না কোনো আয়োজন অনুষ্ঠান, মিলনায়তনগুলোতে ছিল নিদারুণ শূন্যতা। সিনেমা হল বন্ধ থাকায় আঘাত আসে চলচ্চিত্র শিল্পে। ঘরবন্দি হয়ে বেকার হন শিল্পীরা, টান পড়ে আয়ে। নতুন বছরে সতেজ পৃথিবীতে উচ্ছল জীবনের প্রত্যাশায় সংস্কৃতিজনরা। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাসে থমকে যায় গোটা বিশ্ব। মার্চে দেশে প্রথম সংক্রমণ, দিনে দিনে তা বাড়তে থাকে। সাধারণ ছুটিতে ভুতুরে অবস্থা সবখানেই। মহামারীর কালো ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চ, জাতীয় জাদুঘর অথবা রবীন্দ্র সরোবরে সবকিছুই নিশ্চুপ। এরকম নীরব নিথর চিত্র দেশের সব মিলনায়তনে। বাংলার চিরায়ত উৎসব বর্ষবরণেও ছিল না মানুষের কোলাহল। রমনার বটমূল বড্ড বেসুরো, থামে মঙ্গল শোভাযাত্রা। করোনার থাবায় বন্ধ গ্যালারি, চিত্রশিল্পী, দর্শক কোথাও কেউ নেই। সিনেমা হলের টিকিট কাউন্টার একদম একা, হল গেটে তালা। মার্চ থেকেই সব ধরনের শুটিং বন্ধ। লাইট, ক্যামেরা, অ্যাকশন কাট, চেনা শব্দগুলো অপরিচিত হয়ে ওঠে শিল্পীদের কাছে। সবার মতো ঘরবন্দি শিল্পী, কলাকুশলীরা।
মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসও সংক্ষিপ্ত করা হয়। জনস্বাস্থ্য বিবেচনায় সবকিছু হয়েছে ভার্চুয়ালে। সাংঘাতিকভাবে এটা আমাদেরকে বিধ্বস্ত করবে, আমাদের অর্থনীতিকে, আমাদের সংস্কৃতি চর্চাকে, আমাদের লেখালেখি, আমাদের যত ক্রিয়েটিভ কাজ আমি বলবো এগুলো কিন্তু নষ্ট করবে। কাজে আমাদের এখন এই চর্চাটা আমাদের রাখতে হবে, আমাদের মনের জোরটা রাখতে হবে। যদি করোনা আরও বেড়েও যায় শীতে বলা হচ্ছে, তারপরে জীবন চলবে। জীবনকে আমরা ভালোবাসি, কাজে আমাদের মনের জোর হারালে চলবে না। আমরা নিয়ম মেনে চলবো, করোনা থেকে আমরা মুক্ত হব। সত্যিকার মুক্ত না হলে মানসিকভাবে মুক্ত আমাদের হতেই হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানেই হলো সমাগম, আর সমাগম মানেই হলো কোভিডকে আমন্ত্রণ জানানো। সেই জন্য সকল কর্মকাণ্ড বন্ধ। কিন্তু সেকেন্ড ওয়েভ আসাতে আবার প্রকোপ বাড়ছে, আমরা সেটা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে এখন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে একটু দূরেই থাকতে হবে। দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করতেন, নাজুক অবস্থায় পড়েন তারা। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ছিল সরকারের। তারপর প্রায় 12,000 সাংস্কৃতিক কর্মীদের আমরা হাত প্রসারিত করেছি। এটা আরও সেরকম অবস্থা তৈরি হলে সেকেন্ড ওয়েভ যেভাবে আসছে সেটা যদি প্রথম ওয়েভের মতো এরকম ব্যাপক হয়ে যায়, আল্লাহ মাফ করে যদি হয়, তাহলে আমরা আবারও সেই আগের পথে যাবো, আবারও তাদের জন্য একটা প্রণোদনের ব্যবস্থা করবো। সেই প্রস্তুতি মন্ত্রণালয় আছে। সুর ছন্দে আসুক নতুন বছর, এই প্রত্যাশা সংস্কৃতিজনদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কালশি বস্তিতে আগুন, পুড়ল 2 শতাধিক ঘর। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে, ফ্লাইট চলাচল বন্ধ করল কয়েকটি ইউরোপীয় দেশ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। মিরপুর 11 নম্বর বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় 2 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাসেল খানের রিপোর্ট। আগুনের এই লেলিহান শিখা গ্রাস করে নেয় নিম্ন আয়ের মানুষের শেষ আশ্রয়টুকু। সহায় সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়ে তারা। দুপুরের দিকে মিরপুর তালতলা বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় প্রায় 2 শতাধিক ঘর। 1.5 ঘন্টায় ছাই পুরো বস্তি। শুধু ঘরই পুড়েনি, পুড়েছে স্বপ্ন। দুইটা গাড়ি করে, এবার আমার ছোট ছেলের ঘর, এবার আমার ঘর, এই ঘর পুরো আমার গ্যারেজ জ্বলতেছে। ওই সময় আমি আইছি বাবা, খালি আমি আছি বাবা, আমার কিছুই নেই, আমার ঘরে তো পুরুষ খোলা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস খবর দিচ্ছে, বুঝলে একটা ফায়ার সার্ভিস আসছে, আসার পরে এরপরে কোনো ফায়ার সার্ভিস নেই। ওই যে যখন তখন বন্ধ, এই যে বন্ধ। না বানালারা সহযোগিতা করতে পারতো, এখন পানির লাইন ছিল, এরা পানির লাইন দিয়ে পানি দিতে পারতো, কিন্তু এরা পানি দেওয়ার চেষ্টা করে নাই। তবে অভিযোগ অস্বীকার করেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের টিম হবে, তদন্ত টিম হওয়ার পরে আমরা জানাতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেন্নিয়াবাত। বাংলাদেশ বিমান বাহিনী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। বাহিনীর 110 জন সদস্য কন্টিনজেন্ট কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালি যাবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেন্নিয়াবাত করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
যানবাহনের সেবা দিতে মোটর ভেহিকল সার্ভিস সেন্টার চালু করেছে এনার্জি প্যাক। রাজধানীর মিরপুরের গোরান চটবাড়িতে এনার্জি প্যাকের 25তম শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ। সার্ভিস সেন্টারে জেএসি ট্রাক ও পিকআপ, জেসিবি ও হেলি কনস্ট্রাকশন মেশিনারিজ ও শেকম্যান সহ সব ধরনের যানবাহনের সেবা দেয়া হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহক ও অংশীদারদের 360 ডিগ্রি সেবা প্রদানের লক্ষ্যে সর্ববৃহৎ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এটি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 23 ডিসেম্বর শহীদ তাইজুদ্দিন স্টেডিয়ামে টেবিল টেনিস দিয়ে শুরু হতে যাচ্ছে বিএসজেএফ স্পোর্টস ফেস্টিভ্যাল। টেবিল টেনিস, ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন ও কল ব্রিজ, এই 5 ডিসিপ্লিন নিয়ে হবে এবারের স্পোর্টস ফেস্টিভ্যাল। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও প্রাইজ মানি। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল 2020 দ্য বেস্ট ট্রফি দেয়া হবে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসজেএর সভাপতি মোতাহার হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি সহ অন্যান্যরা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জুনের মধ্যে ভ্যাকসিনের আওতায় আসছে প্রায় 5 কোটি মানুষ, করোনায় আরও 32 জনের মৃত্যু। বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার 3 জন রিমান্ডে, বিচার দাবিতে সমাবেশ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনও বিচারাধীন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, মন্তব্য আওয়ামী লীগের। অর্থ পাচারে জড়িত দ্বৈত পাসপোর্টধারী ও নাগরিকদের তালিকা চায় হাইকোর্ট, 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ। এবং সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ, সিফাত ও শিপ্রাকে অব্যাহতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।